আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্পের 8 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আমি অফিসের খানিকটা দূরে থাকা অবস্থায় একটি গাড়ি বেরোলো ভিতর থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:30 বাজে। এত রাতে তো কেউ অফিসে থাকার কথা না, নিশ্চয় গন্ডগোল আছে। তাই নিজের অফিসে ঢোকার চিন্তা বাদ দিয়ে গাড়ির পিছু নিলাম, কিন্তু বেশি দূরে যেতে পারিনি। গাড়িতে থাকা লোকটি একটু বেশি চালাক বলে মনে হচ্ছে। এত রাতে একটা বাইকে কে তাদের পিছু করছে তা দেখে হয়তো সন্দেহ করেছে, তাই তাদের গাড়ির বাঁক ঘুরিয়ে নেয় আর একটা কাছারি বাড়ির সামনে থামে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল গাড়ি থেকে কেউ নামছে না। আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি। আমিও পেছনে আসতে কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বেরোলো। মনে মনে বললাম, আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে ওনার। আবারও পিছু নিলাম, তবে এবার অনেক দূর থেকে গাড়ির পিছন নিচ্ছি। সামনে গেলে সন্দেহ করতে পারে। যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে, কিন্তু আফসোস আমি কোনো মানুষকে দেখতে পেলাম না। এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, তাই আবারও ছুটলাম অফিসের দিকে। সেখানেই দেখতে হবে কিছু পাই কিনা। অফিসে ঢুকে পড়েছি পাঁচিল টপকে। তন্ন তন্ন করে খুঁজেছে কয়েকটি রুম। ম্যানেজারের রুম সহ বেশ কিছু রুম তালা দেওয়া। এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে। এসেই তো আমার চক্ষু চড়ক গাছ। কেউ একজন গেট দিয়ে ভিতরে ঢুকছে আর দারোয়ান গেট খুলে দিচ্ছে। বাপরে বাপ, সে তো দেখি আমার থেকেও এক ধাপ এগিয়ে আছে। আর আমি ওনার চিন্তায় মরি। ঠিকই ধরেছেন, ইসিই ছিল। এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সেই হয়ে উঠেছে কেস নিয়ে। তবে সে কোন দিকটা প্রাধান্য দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এত বুঝে কাজ নেই, নিজের কাজ করতে হবে। আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমিও ঢুকে পড়ি। এখন অনেক রাত, তাই আর ঘুমালাম না, কারণ সকালে অফিসে যেতে এত কামাই করলে সন্দেহ করতে পারে। তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। তাই ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসি। নামাজ শেষে নিজের রুমে বসে আছি। দেখতে দেখতে অফিস টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো হয়নি। আমি একটু আগেই বেরিয়ে গেছি। রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে, তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোক গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। আর রাস্তায় থাকা জনগণ ওনার উপর হামলে পড়ে। এগিয়ে গিয়ে দেখি ভদ্রলোক আর কেউ না, আমারই বোনের হবু শ্বশুর মশাই। আমি দেখছি উনি জান নিয়ে চেষ্টা চালাচ্ছে জনতাকে বোঝানোর, কিন্তু কেউই ওনার কথা শুনছে না। তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টা করলাম। তারপর ওনারা থামলেন। আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যানওয়ালাকে দিলাম এবং বলি যেন চিকিৎসা করে নেয়। তারপর আঙ্কেলকে বলি, আঙ্কেল এখন আপনি নিশ্চিত, আপনি আসতে পারেন। আঙ্কেল বলল, থ্যাংক ইউ। আমি বললাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার সাথে পরে কথা হবে, আমার একটু তাড়া আছে। আঙ্কেল বলল, ঠিক আছে যাও। বলে উনি গাড়িতে উঠে গেলেন আর আমিও বাইক নিয়ে চলে আসলাম। অফিসে পৌঁছে দেখি নীরব আর বাকি সবাই কাজ করছে। সবাই কাজ নিয়ে ব্যস্ত। আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি, তাই আমার উপর চাপ পড়েনি। সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি। এর মধ্যে ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নির ফোন। সে অফিসে আসতে চেয়েছে। একা নাকি আর ভালো লাগছে না। আমি বললাম, না অগ্নি, তোমার আসা মানে রিস্ক হয়ে যাবে। হাতে গুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে। অগ্নি বলল, ওকে স্যার, তবে আপনার নেক্সট কোনো সিক্রেট মিশনে আমি কিন্তু যাব অবশ্যই। আমি বললাম, আচ্ছা এখন রেস্ট করো প্লিজ। অগ্নি বলল, ওকে স্যার। ফোনটা রেখেই কম্পিউটার স্ক্রিনে চোখ রাখি। তখন দরজা ঢেলে কেউ প্রবেশ করে। আমি বললাম, রাতুল, কি ব্যাপার? রাতুল বলল, স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি আর সেগুলো আপনাকে দেখাতে এসেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে রাখো, এখানে দেখা ঠিক হবে না, এখন কাজে যাও। আমি ফোন করলে জায়গা মতো চলে এসো। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য সব ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রুট ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরাও এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করলে প্রথমবার জিততে পারে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড নোফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। রাতুল বলল, ওকে স্যার। বলে রাতুল বেরিয়ে গেল আর আমি আবারও মন দিলাম কাজের দিকে। কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে আসি অফিসের একটি দরকারি কাজে।
ম্যানেজারের আদেশ, আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ আমার ছুটি, আর আসতে হবে না। আমি বেরিয়ে যাই। কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি। আমি বললাম ওকে, তাড়াতাড়ি চলে এসো। রাতুল বলল ওকে স্যার। রাতুলের কাজ শেষ হয় 3:30 নাগাদ। কাজ শেষেই ছুটে চলে আসে আমার ঠিকানায়। রাতুল বলল হ্যালো স্যার। আমি বললাম হ্যালো। সে তার ল্যাপটপটা অন করে কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমাকে দেখালো। রাতুল বলল স্যার, সবশেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে। আমি বললাম কি জানতে পেরেছো? রাতুল বলল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্নার মিস্টার রৌফ চৌধুরী, আর তার উত্তরসূরি হলেন রোহান চৌধুরী। আমি বললাম হ্যাঁ, এটা তো জানা খবর। রাতুল বলল তবে স্যার, রোহান চৌধুরীর বাবা রৌফ চৌধুরী নন। আমি বললাম হোয়াট, তাহলে কে? রাতুল বলল স্যার, আমি বলছি পুরোটা, একটু অপেক্ষা করুন, আমি ইনফরমেশন গুলো বের করছি। রাতুলের কথায় আমি বেবাচেকা হয়ে গেলাম। রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি ওরা যদি বাপ ছেড়ে না হয়ে থাকে তাহলে কে? আমার ভাবনার মাঝখানে রাতুল বলল পেয়ে গেছি স্যার, এই দেখুন। আমি বললাম কই দেখাও। রাতুল বলল এখানে চৌধুরী ইন্ডাস্ট্রির অনেক পুরনো তথ্য আছে যেগুলো বর্তমানে ধামাচাপা পড়েছে। আমি বললাম ঠিক আছে, এক কাজ করো, তুমি সাবধানে বাসায় ফিরে যাও আর নিজের প্রতি খেয়াল রেখে কাজ চালিয়ে যাও। অল দ্য বেস্ট। রাতুল বলল থ্যাংক ইউ স্যার, এন্ড সেম টু ইউ। বলে রাতুল চলে গেল আর আমি এখনো এখানে বসে আছি। কিছুক্ষণ বসে থেকে উঠে গেলাম, বেরিয়ে এসেছি। আমরা এতক্ষণ একটা কফি শপে ছিলাম। আমি বেরিয়ে এসে বাইকের সামনে দাঁড়াই, আর তখন একজন লোক আর ইসি কফি শপের ভিতরে ঢুকে। ব্যাপারটা কি জানতে ইচ্ছে করছে, কিন্তু বিবেকে বাধা দিচ্ছে। অন্যের সিক্রেট লুকিয়ে লুকিয়ে জানার কোনো অধিকার নেই আমার। আমি নিজের কাজ মনোযোগ দিয়ে করতে পারলেই হলো। বলেই বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরিয়ে এলাম। কিছুটা দূর চলে এসেছি, কিন্তু ভিতরটা শান্তি পাচ্ছে না। বারবার জানতে ইচ্ছে করছে ওরা কেন কফি শপে গেল। নিশ্চয়ই কফি খেতে ওরা এত দূর আসেনি। আর সাথের লোকটাই বা কে? দেখে তো কোনো দিক থেকে পুলিশের ডিপার্টমেন্ট লোক বলে মনে হচ্ছে না। না, দেখা উচিত ছিল আমার ব্যাপারটা। বলেই বাইকটা আবার কফি শপের দিকে ঘুরালাম। আমি আসতে একটু দেরি হয়ে গেছে। পৌঁছে দেখি ইসি হাত নাড়িয়ে ট্যাক্সি থামানোর চেষ্টা করছে। সাথের লোকটা নেই, তার মানে সে চলে গেছে। দূর, শুধু নিজের সময় নষ্ট করলাম। এখানে কিছুই ভালো লাগছে না। এখন নিজের উপর রাগ হচ্ছে। লোকের পিছু নিতে নিতে অনেক সময় ব্যয় করে ফেলেছি। কি আর করার, এখন বাসায় চলে যাই। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মা বলল তোরা এসেছিস? মায়ের কথাটা শুনে অবাক হই। তোরা কাকে বলছে? পিছনে তাকিয়ে দেখি ইসি। আমার ঢুকার কিছুক্ষণ পরই ইসি ভিতরে ঢুকেছে। ইসি বলল হ্যাঁ মামনি, আর বলো না, রাস্তায় এত জঞ্জাট ছিল না, গাড়ি এগোচ্ছিল না। উত্তরি কি মিথ্যে বলছে দেখো, রাস্তাতে একদম ফাঁকা ছিল, আর এ বলছে জ্যাম ছিল। ভাইয়া বলল কই রে, আমি তো একটু আগেই ফিরলাম, তখন তো রাস্তা ফাঁকা ছিল। ইসি বলল তুমি যখন এসেছো তখন হয়তো ফাঁকা ছিল, কিন্তু এখন জ্যাম। উনিও তো এসেছে, উনাকে জিজ্ঞেস করে দেখতে পারো। আমার দিকে চোখ একটু বিরতিভাবে রেখে জিজ্ঞেস করলো। আমি এতক্ষণ হা করে তাকে মিথ্যে শুনছিলাম, এখন দেখছি আমাকেও বলতে বলছে। আমি বললাম হ্যাঁ ছিল তো, রাস্তায় এখন প্রচুর জ্যাম। বলে উপরের দিকে হাঁটা ধরি। এদিকে ভাইয়া ইসিকে বলছে ইসি। ভাইয়ের কথাটা শুনতে পেলেও ইসির কথাটা শুনতে পাইনি। ইসি চুপ করে আছে। ভাইয়া আবার বলা শুরু করলো। ভাইয়া বলল তুই কি করিস, কোথায় থাকিস, কিছুই আমাদের বলিস না, এটা কি ঠিক বল? ইসি কোনো উত্তর না দিয়ে ভিতরে চলে গেল। আরো বলল ভাইয়া তুমি কেন এত কথা জিজ্ঞেস করছো বলো তো? এতক্ষণ আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি, ওদের কথা শুনছি, যেটা ওরা লক্ষ্য করেনি। মা বলল আরো তো ঠিকই বলেছে, শুধু শুধু এত কথা জিজ্ঞেস করার কি দরকার? জানিসই তো মেয়েটা কারোর সাথে মিশতে চায় না। আরুর বিয়ের জন্য ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এনেছি, আর তুই জেরা শুরু করলি। কিসের জেরা হচ্ছে এখানে শুনি? বাবা বাইরে থেকে ভিতরে ঢুকতে ঢুকতে কথাটা বলল। পিছনে তাকিয়ে দেখি বাবা এসেছো, মিটিং কেমন হলো? বাবা বলল ভালোই হয়েছে, আশা করি ঢিলটা আমরাই পাবো। তা তোরা কিসের ঝেড়াটেরার কথা বলছিস? আরো বলল ও কিছু না বাবা, ইসি আপুর কথা হচ্ছিল। ভাইয়া আপুকে প্রশ্ন করছিল, এতে আপু মনে হয় রাগান্বিত হয়েছে। বাবা বলল কি দরকার আশরাফ মেয়েটাকে এইসব জিজ্ঞাসা করার? থাক না ওর মতো, দুষ্ট তো আমাদেরই, যার জন্য আমরা আদিকে হারিয়েছি। আর ইসি তো থেকেও নেই বলে মনে হচ্ছে, তবুও চোখের সামনে আছে। এখন থাক, যদি রাগ করে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব? এতক্ষণ আমি কানে মোবাইল ধরে রেখে ওদের কথাগুলো শুনছিলাম, সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার অভিনয় করছি। ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। মা বলল যা হয়েছে বাদ দাও, এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। বলেই প্রসঙ্গ ঘুরিয়ে অন্য আলোচনায় চলে এলো। আর আমিও নিজের রুমে চলে এসেছি, কিন্তু তাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ইসির আবার কি হয়েছিল, আরো আলাদাই বা কেন থাকে, হিসেব কোনোটাই মিলাতে পারছি না। তাই ফ্রেশ হাতে ওয়াশরুমের দিকে গেলাম। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসি। ঘড়িতে এখন 8টা বাজে। ফোনটা হাতে নিয়ে বসি সোফায় হেলান দিয়ে।
ফেসবুক স্ক্রল করতে করতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। তাই উঠে গিয়ে আবারও চোখে মুখে পানি ছিটিয়ে দেই। আসলে শরীরটা খুব দুর্বল, তার উপর এত প্রেসার, মনে হচ্ছে জ্বর আসতে চাইছে আমার। কিছুক্ষণ পর মা এসে বলে খেতে যাওয়ার জন্য, তাই উঠে যাই। আমি মনে মনে এটাই চাইছিলাম, কিছু একটা খেয়ে ওষুধ খেতে হবে, এত সহজেই দুর্বল হলে চলবে না। তাই আর দেরি না করে মায়ের পিছন পিছন চলে গেলাম। আমাকে দেখে বাবা বলল, রাজ, তোমাকে রোজ ডাকতে কেন হয়? নিজে থেকে আসা যায় না? খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই চেয়ার টেনে বসে পড়লাম। আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ভাবি বলল, ইসি নাকি খাবে না। বাবির কথাটা শুনে আমি বাবির দিকে তাকাই। এতক্ষণে খেয়াল করলাম ইসি নেই, তাই তো কেমন কম কম লাগছিল। ভাবি আর ইসি দুজনই মিসিং। মা বলল, ও মা, সে কি কথা? ভাবি বলল, আমি অনেক বললাম কিন্তু কাজ হয়নি। আরো বলল, আপু হয়তো এখনো রেগে আছে। ভাইয়া বলল, একটা কথায় মেয়েটা এত রাগ হয়ে যাবে বুঝতে পারিনি। ইসি অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল ছোট থেকে, তবে একবার রাগ করলে তার ভাঙানোর সাধ্য কারণেই, একমাত্র আদি ছাড়া। সেই অবস্থাটাই এখনো রয়েছে, কেউ ওর সামনে যায়নি। মা বলল, এখন জোর করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই বলে সারা রাত না খেয়ে থাকবে? কেমন কথা? ওর তো না খেয়ে উপাস থাকলে সমস্যা হয়। মায়ের কথাটা শুনে মনে পড়ে গেল ছোটবেলায় একবার ইসি কোনো একটা কারণে খুব অভিমান করেছিল। সারাদিন ভাত খায়নি, এমনকি পানি পর্যন্ত খায়নি। কিন্তু তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না, আর তাই বেশি জোরও করিনি। যদিও জানতাম না তখন আমি জোর করলে খেত কিনা। না খাওয়ার কারণে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার আঙ্কেল জানায় ওর নাকি সমস্যা আছে, যেটা আমার তখন ছোট মাথায় ঢুকেনি। ও না খেয়ে থাকলে সমস্যা হবে এই বিষয়টা, ও যেন কোনো সময় খালি পেটে না থাকে। এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল। তাই আর কোনো কিছু না ভেবে আমি উঠে দাঁড়াই। বাবা বলল, এ কি, তুমি উঠে গেলে কেন? আমি বললাম, আপনারা বসুন, দেখি আমি বুঝাতে পারি কিনা। মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা আমি বলেছি। সবার রিয়েকশন দেখে আপাতত এটাই মনে হলো। মা বলল, তুমি যেও না, এতে হিতে বিপরীত হতে পারে। আমি বললাম, আপনারা খাওয়া শুরু করুন, আমি ওনাকে নিয়ে আসছি। আমার কথায় বাবা মা দুজনেই নিঃশ্বাস ফেললো। বাকি তিনজন এখনো হা করে তাকিয়ে আছে। আমি উপরের দিকে হাঁটা শুরু করলাম ইসির রুমে যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দরজায় নক করলাম, কেউ খুলছে না। গলাটা একটু ঝাড়া দিয়ে বললাম, ভিতরে কেউ আছেন? আমার গলা পেয়ে হয়তো অবাক হয়েছে, তাই এসে দরজাটা খুলে দিল। আমি বললাম, সবাই অপেক্ষা করছে, খেতে আসুন। ইসি বলল, হাউ আর ইউ? আমি বললাম, আই এম রাজদীপ। ইসি বলল, ফাজলামো করেন? বলেই দরজাটা মুখের উপর বন্ধ করে দিল। আর একটু হলে আমার নাকটা যেত রে। তারপর অনেক ডাকাডাকির পরও দরজাটা খুললো না। কি করি, পেয়েছি। আমি বললাম, কাল অফিসে অনেক কাজের চাপ যাবে, কেউ যদি বলে সে অসুস্থ তাহলে তাকে ছাঁটাই করে দেওয়া হবে। এখন ভেবে দেখুন, কাজটা কি আপনার দরকার নাকি দরকার না? বলেই চলে এলাম। আমি কোন দিকে ইঙ্গিত করছি সেটাও সরাসরি না বুঝলেও এই অফিসে থাকাটা কতটা জরুরি সে বুঝতে পেরেছে। তাই আমিও চলে এলাম। আমায় একা নামতে দেখে মা বললেন, দেখলে তো কত জেদে আসেনি। ভাইয়া বলল, মা ওই দিকে দেখো। ভাইয়ের কথায় সবাই পিছন ফিরে যায়। দেখে তাদের সবার মুখ হা হয়ে থাকে। ইসি আসছে খাবার খাওয়ার জন্য, একটা কথাও বলেনি, তাই কেউ জিজ্ঞেসও করেনি। এদিকে আরো ওর ভাবি একবার আমার দিকে আর একবার ইসির দিকে তাকাচ্ছে। ওদের চাহনি মোটেও ঠিক বলে মনে হচ্ছে না। তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে বসে ল্যাপটপে কাজ করছি, তখনই ফোনটা বেজে ওঠে। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে রাজন বলল, কে যেন স্যার রাস্তায় রক্তাক্ত ভাবে পড়ে আছে। আমি বললাম, কি বলছে সব? অপর পাশ থেকে বলল, হ্যাঁ স্যার। আমি বললাম, কে করতে পারে, কোনো আইডিয়া আছে? অপর পাশ থেকে বলল, না, তবে আপনি এখানে চলে আসুন। আমি বললাম, ঠিক আছে, আপনারা দেখুন, আমি সকালে পৌঁছানোর চেষ্টা করব। ফোনটা কেটে দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে নিচে বসে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। কেসটা কেমন যেন জঞ্জাট পাকাচ্ছে বলে মনে হচ্ছে। সাবধানে করতে যাই আরো জঞ্জাট হয়ে যায়। রাতটা আর ঘুম হলো না। ভোর হতেই আমি বেরিয়ে এলাম কালকে ফোনে বলা ঠিকানায়। এসে যা দেখলাম তাতে আমি অবাক। এখানে বেশ কিছু অফিসার দাঁড়িয়ে আছে, যারা প্রত্যেকেই আমাদের টিমের স্পেশাল। আমি বললাম, এসব কি করে হলো? রাজন বলল, স্যার আমরা রাস্তায় দেখতে পেয়েছি। আমি বললাম, এসবের জন্য পুলিশের দরকার। পুলিশরা কি করছে? এই এলাকাতে কি কোনো পুলিশের আড্ডা নেই? রাজন বলল, স্যার আমরা ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখে গাড়ি থামিয়ে দেখতে যাই। দেখি লোকটা রক্তাক্ত ভাবে রাস্তায় পড়ে আছে, তাই আমরা কেসটা নিয়ে কোনো পুলিশকে ইনফর্ম করিনি। আমি বললাম, এটা পুলিশের দায়িত্ব। আর সবচেয়ে বড় কথা হলো আমরা একটা মিশনে আছি, আর মিশন শেষ না হওয়া পর্যন্ত আমার পরিচয় কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। আপনারা এইভাবে কাজ করলে কিভাবে হবে বলতে পারবেন? রাজন বলল, সরি স্যার। আমি বললাম, পুলিশকে ইনফর্ম করে তদন্ত করার দায়িত্ব দিয়ে দাও।
দাঁড়ান, সিনিয়র স্যার কোথায়? আপনি আমায় ডাকলেন যে? রাজন বলল, সিনিয়র স্যার শহরের বাইরে, আমাকে বলেছেন আমাদের কোনো সমস্যা হলে আপনাকে জানানোর জন্য। আমি বললাম আচ্ছা, আপনারা স্যারকে জানাননি এই ঘটনার কথা? রাজন বলল, না স্যার, স্যার বলেছিল ওনাকে ডিস্টার্ব না করার জন্য। আমি বললাম, ও আচ্ছা, দাঁড়ান, ব্যাপারটা আমি দেখছি, পুলিশের কাছে দেওয়ার দরকার নেই। আমাদের একটা স্পেশাল টিম গঠন করছে আমাদের সিনিয়র স্যার, ওনার অবর্তনে যারা পুরো দায়িত্বে আছে, আমার কাঁধে এখন আরো একটা দায়িত্ব পড়লো। আমি বললাম, আচ্ছা, লোকটাকে কে গুলি করেছে? রাজন বলল, কেউ মুখ খুলেনি। আমি বললাম, আশ্চর্যজনক সম্মুখে কেউ একজনকে গুলি করে দিল আর কেউ মুখ খুলছে না? রাজন বলল, না স্যার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এর পরিচয় খুঁজে বের করুন, খুব তাড়াতাড়ি আমার চাই। বলে অফিসের দিকে বেরিয়ে গেলাম। অফিসে এসেছি নিজের গেট আপ চেঞ্জ করে, জানি না কে কখন দেখে ফেলে, তাই এই পদ্ধতি। জলদি আমাদের মেন অফিস থেকে বেরিয়ে গেলাম। এদিকে কোম্পানি অফিসের টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটি পার্লারে ঢুকে গিয়ে নিজের লোকটাকে চেঞ্জ করে নিলাম। আমি অফিসে বসে কাজ করছি, এর মধ্যে সিনিয়র স্যার ফোন দিল। আমি বললাম, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, দুঃখিত আদিব, তোমাকে আগে জানাতে পারিনি, একটা বিশেষ কাজে শহরের বাইরে আসতে হয়েছে আমাকে। আমি বললাম, সমস্যা নেই স্যার। স্যার বলল, আচ্ছা তোমরা সাবধানে থেকো, কেমন? আমি বললাম, আচ্ছা স্যার, আপনিও নিজের খেয়াল রেখে কাজ করুন। স্যারকে এখানে নতুন ঝামেলার কথা জানাইনি। ফোনটা রাখতেই আবার বেজে ওঠে। আমি বললাম, হ্যালো। রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম, বলো। রাজন বলল, স্যার, যে লোকটা খুন হয়েছে সে একজন আওয়ারা টাইপের লোক, যাকে বলা হয় টাকার বদলে খারাপ কাজ করে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে বাদ দাও, এসব লোকের মৃত্যু এভাবেই হবে, না জানি এরা কত লোকের জীবন নিয়েছে। রাজন বলল, ওকে স্যার। আমি বললাম, তা কে মেরেছে জানতে পারলে? রাজন বলল, হ্যাঁ স্যার, সেখানে উপস্থিত ছিল একজন লোক, মুখ খুলেছে। আমি বললাম, গুড, কে সে? রাজন বলল, রাফসান চৌধুরী, শুধু নামটাই নাকি গুলি করার পর চিৎকার করে বলেছিল। আমি বললাম, আচ্ছা, এই রাফসান চৌধুরী সম্পর্কে কিছু জানতে পারলে? রাজন বলল, খুঁজ চলছে স্যার। আমি বললাম, ওকে, তাড়াতাড়ি করো। বলি ফোনটা কেটে দিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কি নাম বললো? রাফসান চৌধুরী, মানে আরসি? এখানেও আরসি? ফোনটা নিয়ে আবার রাজনকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো। রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম, শোনো, এই রাফসান চৌধুরীর ফুল ডিটেলস আমার চাই, সে কি করে, কোথায় থাকে, এভরিথিং ফাস্ট। রাজন বলল, ওকে স্যার। রাজনের সাথে কথা শেষ করে আমি অফিসে আর কিছু টুকটাক কাজ করে নেই। অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আর মাত্র সপ্তাহখানিক বাকি।